নমস্কার। তো আজকের ভিডিও হেডিং আপনি দেখেই নিয়েছেন যে আপনি একটি বুলেট বাইক বা একটি আইফোন কিনতে চান বা একটি জমি কিনতে চান, বাড়ি করতে, যাই হোক জীবনে আপনার অনেক ইচ্ছা রয়েছে বা বিদেশ ভ্রমণ এসব, কিন্তু টাকা নেই আপনার কাছে। তো টাকা না থাকাটা কোনো বড় ব্যাপার নয়। 99% লোক পৃথিবীতে যারা বাঁচেন তাদের কাছেই টাকা থাকে না। তো দেখুন, আমি আপনাকে আজকে একটা এরম কোনো টপিক বা এরম কোনো কথা বলবো না যে উইকলি কাজ করুন বা পার্ট টাইম কাজ করে 5,000 2 ঘন্টায়, এরকম চিটিংবাজি কাজকর্ম আমি করি না, আর আমি কাউকে পরামর্শ দিও না। বা আমি আপনাকে এমন কোনো কথা বলবো না যে আপনি ইন্স্যুরেন্স করুন, LIC করুন বা আরও যেসব যা রয়েছে, বা ক্রেডিট কার্ড বিক্রি, না এসব আমি বলবো না। বা আমি এটা বলবো না যে আপনি অমুক কোম্পানির একটা সে কী বলে সেই MLM, মাল্টি লেভেল মার্কেটিং, আপনি একজনকে জয়েন করালেন, সে আরেকজনকে জয়েন করালো, এইভাবে লম্বা একটা চেন, আমি সেসবও বলবো না। আমি আপনাকে বেসিক একটা থিওরি বলবো, তার দুটো কি বলে ওই থিওরির যেটাকে বলে অ্যাপ্লিকেশন, দুটো অ্যাপ্লিকেশন বলবো, একটা আপনি পারবেন না আর একটা আপনি পারবেন, ঠিক আছে? তো সেইভাবে আপনি আপনার জীবনে যা যা কেনার ইচ্ছা রয়েছে সেগুলো আপনি পারলেও পারতে পারেন। তো প্রথমে থিওরি যেটা হচ্ছে যে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আপনি কিছু উপার্জন করবেন, তো উপার্জনটা একটা পকেট থেকে করলে হবে না, আপনাকে মাল্টিপল পকেট থেকে করতে হবে। যেমন ধরুন, আপনি অম্বানি কাকুকে দেখে নিন, জিও ফোন খুলেছেন, মোবাইল সার্ভিসেস। তারপরে তিনি আমার থেকে কিছু পয়সা পাচ্ছেন মাসে, আপনার থেকে কিছু পাচ্ছেন, আরও 10টা লোক, আরও 1,000 লোক, কোটি কোটি গ্রাহক রয়েছে, তাদের থেকে প্রত্যেকের থেকে একটু একটু করে পাচ্ছেন। তো কেউ যদি 1 মাস রিচার্জ নাও করলো, তার এমন কিছু যায় আসবে না। এবার আপনি যদি সেই হিসাবে দেখেন যে আরেকজন যে কিনা চাকরি করছেন, সকালবেলা কলকাতা যাচ্ছেন, বা যার যেরকম কাজকর্ম আছে, কেউ আশেপাশের দোকানে কাজ করেন, সবাই তো আর কলকাতায় যান না, কেউ বড় বাজারের দোকানে কাজ করেন, যাই হোক যে যেরকম কাজ করেন, তো তারা মাস গেলে একটা নির্দিষ্ট মাইনে পাচ্ছে, একবারই টোটাল পাচ্ছে, এবং সেইভাবে তারা জীবন চালিয়ে নিজের শখ পূরণ করতে পারছে না। তাহলে থিওরি কি? থিওরি হচ্ছে যে আপনাকে মাল্টিপল পকেট থেকে ইনকাম করতে হবে। এটা তো থিওরি হলো। এবার অ্যাপ্লিকেশন কি আছে? যেমন আমি অম্বানি কাকুর কথা বললাম। তারপরে ধরুন আমি আরও বলতে পারি সবজি বিক্রেতা। তারা সবজি নিয়ে বসলেন, কোনো খদ্দের ধরে বসেননি, যে আসছে তাকে কম দাম ডানে বাঁয়ে করে বিক্রি করছেন। তারপরে ধরুন ফুচকা বিক্রেতা, সন্ধেবেলায় আমি আমাদের এলাকার ফুচকা বিক্রেতার কথা বলি, আর চপ বিক্রেতারও কথা বলবো, দুটো কথা বলে তারপরে আপনি কি করতে পারবেন সেটা আমি বলবো। তো ধরুন আপনি আমাদের ফুচকা বিক্রেতার কাছে গিয়ে বললাম যে আমাকে একটা আলু কাবলি দাও 10 টাকার। বলছে 10 টাকায় আলু কাবলি হবে না, এখন যা খরচা বেড়ে গিয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, 15 টাকার কম আলু কাবলি হবে না। তাই আমি 15 টাকায় আলু কাবলি খাইনি, আমি 10 টাকার আলু কাবলি যেহেতু আমাকে দেয়নি, সেহেতু আমার মুডটা খারাপ হয়ে গেল, তো আমি চলে গেলাম। আবার একটা দিন পরে কোনো একটা দিন ফুচকার দোকানে গিয়েছি, তো তার কাছে দুটো টি করে 2-4টে মেসেজ সারাদিন এসেছে। সে আমাকে দেখিয়ে বলছে, দেখো তো এটা কিসের মেসেজ, LIC কিনা। তার কাছে স্মার্টফোন টাইফোন সব আছে, সে অনলাইনে সে কি বলে QR কোড স্ক্যান করে পেমেন্ট নেয়, সব নেয়, কিন্তু অতটা ইংলিশ পড়তে পারে না। তো আমি দেখলাম ওখানে 2খানা LICর মেসেজ এসছে, ওই যেরকম নর্মাল থাকে যে কাউকে নিজের পিন নম্বর দেবেন না, পাসওয়ার্ড দেবেন না, এই সেসব যেরকম বলে থাকে, ওই সেম LICর মেসেজে তাই এসছে। দেখলাম এই LICর মেসেজ এসছে, এই বলেছে। তখন ফুচকা বিক্রেতা আমাকে বলছেন, আমার 2খানা LIC আছে, 1খানা বড় বাচ্চা আছে, একটা ছোট বউ আছে, হ্যাঁ আমার বাবা আছে, মা আছে, আমি খরচা চালাই। সে খরচা চালাই সন্ধেবেলার ওই ধরুন 5টা থেকে রাত্রি 8টা-9টা অবধি বিক্রি করে, আর তার জন্য হয়তো দুপুর থেকে ফুচকার আয়োজনও তো করতে হয়, বা সকালে বাজারও করতে হয়। অর্থাৎ কিনা সে একটা ফুচকার দোকান ঘন্টা 4-5 চালিয়ে সে 2খানা LIC চালিয়ে দিচ্ছে, তার বাইক ফাইক আছে, সব কিছু আছে, তার নেই এমন কিছু নেই, খালি পড়াশোনাটা একটু কম হয়ে গেছে, এই যা। তবে সে তার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ি ব্যাপারটা লেভেলে নিয়ে আসছে, যাতে আর এই প্রবলেমটা ওর যেটা হচ্ছে আর কারণ না হয়। তারপরে আমি আরেকটা দোকান কথা বলি, আমাদের এখানে চপের দোকান, ব্যারাকপুর 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলা, আমি যেখান থেকে ভিডিওটা তৈরি করছি। তো ব্যারাকপুরে চিড়িয়া মোড় আছে, যেমন দমদমে চিড়িয়া মোড় আছে, ব্যারাকপুরে একটা মোড় আছে চিড়িয়া মোড়। চিড়িয়া মোড়ের পাশেই ছিল আর কি আগে চম্পা সিনেমা, এখন আর চম্পা সিনেমা নেই। সেখানে একটা ফ্ল্যাট উঠছে, যে ফ্ল্যাটগুলো প্রায় মাত্র ওই 95 লাখ থেকে শুরু, তারপরে আরও আস্তে আস্তে উপরে বেরোবে। তো সেই ফ্ল্যাটের যখন উঠছে এখন, তার সামনে ঠেলা লাগিয়ে একজন চপ বিক্রি করে, তো ইত্যাদি ইত্যাদি চপ টপ আছে অনেক কিছু। তো একদিন দোকানের খান্তিনে একজন ভাজে, একজন আলু মাখে, আর একজন ওই যা কারো কিছু বিক্রি করে, এরকম আর কি। আর যে মালিক সেও কিছু করছে, তো এবার মালিককে কর্মচারী গালাগালি দিচ্ছে, এই তুই এই করেছিস, একদম তুই তোকারি করে চলছে আর কি। তো আমি বললাম, কেন, কি ব্যাপার, কি হয়েছে? তো কর্মচারী বলছে, এ আমাকে 7,000 দিচ্ছে,
আর নিজে 6,000 নিয়ে যাচ্ছে। তা বললাম 7,000, আবার আমি হিসাব করে দেখলাম যে বিকেলবেলা 5:30 বা 5টা থেকে 5:30 থেকে শুরু করে রাত্রি 9:30 9টা অবধি 4 ঘন্টায় মাসে 7,000 তো ভালোই দিচ্ছে। বলছে এ 6,000 নিয়ে যাচ্ছে। 6,000 তো আমি কেমন লাগলো 6,000? বলছে এ ডেলি 6,000 নিয়ে যায়, মানে ধরুন মাল ঠাল কেনে তো ডেলি বিক্রি টিক্রি করে 3 থেকে 4,000 টাকা তো রোজকার প্রফিট থাকে, রোজকার যেদিন যেদিন দোকান খুলে। সুতরাং যারা ভাবেন যে চপ দোকান মানে চপ শিল্প, তা কিন্তু নয়। তারা এই লেভেলের চপ দোকানের কথা বলা হয়েছে চপ শিল্পের মধ্যে। এটা কিন্তু ওই 2-4 টাকার কথা বলা হয়নি। এখন অবশ্য চপের দোকানে সবই এরকম হয়ে গেছে। তাহলে আপনি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন যে চপ বিক্রেতা হোক, ফুচকা বিক্রেতা হোক, সকালের সবজি বিক্রেতা হোক, তারা কিন্তু সবাই ওর পকেট থেকে একটু একটু করে ইনকাম করছে। এবার আমি আসি আপনি কি করে এই থিওরিটার অ্যাপ্লিকেশন করবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি আমার মতন অবস্থা, আমি আশা করি যে চপ বিক্রি করতে পারবেন না, ফুচকাও বিক্রি করতে পারবেন না, বা সকালে সবজিও লেখা করতে পারবেন না। ওসব আপনারা পারবেন না, আমিও পারবো না, সম্ভব নয়। কিন্তু আপনি কি করতে পারেন তাহলে? থিওরি তো ওইটাই রয়েছে যে মাল্টিপল পকেট থেকে ইনকাম করতে হবে, এবং আপনার জন্যই ফ্লিপকার্ট এবং অ্যামাজন ওখানে খুলে রেখেছে, মানে যারা খুলে রেখেছে তাদের বক্তব্য হচ্ছে যে আপনি একজন সেলার হয়ে যান, সেলার হয়ে আপনি ওখানে মাল বিক্রি করুন, যা কমিশন যা হবে না হবে ফ্লিপকার্ট নিয়ে নেবে, অ্যামাজন যেটা নিয়ে নেবে, আর আপনাকেও পয়সা দিয়ে দেবে। যেমন ধরুন আপনি এরকম একটা গেঞ্জি, যদিও এটা গেঞ্জি না, এটা শীতকালে পরে আমি তো এটা ধরুন আপনি বিক্রি করতে চাইছেন, এরকম একটা গেঞ্জি আপনি বিক্রি করতে চাইছেন। এবার এই গেঞ্জিটা আমি ধরে নিচ্ছি কি আপনি 200 টাকায় পেলেন, ধরে নিচ্ছি আমি, একটা দুটো তো আপনি কিনবেন না, 200 300 বা 500 কিনে ফেললেন, আর গেঞ্জি অনেকদিন চলে, মানে নষ্ট হয় না, কাপড় জামার হিউজ বিজনেস। তো আমি ধরে নিচ্ছি আপনি 200 টাকায় এই গেঞ্জিটা পেয়ে গেছেন। এইবার আপনি একটা জিনিস দেখুন, ভারতবর্ষে 140 কোটি জনগণের মধ্যে 80 বা 70 কোটি জনগণ ইন্টারনেট ইউজ করে। তার মধ্যে যদি 10 কোটি জনগণ বা 20 কোটি জনগণ ফ্লিপকার্ট অ্যামাজনে অর্ডার একটু বেশি দেন, ধরে নিচ্ছি 60-70-এর মধ্যে 10-20 কোটি জনগণ ফ্লিপকার্ট অ্যামাজন বিক্রি করে অর্ডার দেয়, মানে ইউজ করে অর্ডার দেয়, মাল কেনে। এইবার আপনি যদি এই গেঞ্জিটা 200 টাকা কেনেন আর এখান থেকে প্রফিট নেন 100 টাকা, দিয়ে টোটাল 300 টাকা হলো। এবার ফ্লিপকার্টে যখন মাল রেজিস্টার করবেন, ওরা মাল বিক্রি করে দেবে, ওরা কমিশন নেবে। তো আমি ধরে নিচ্ছি যে আপনার এটার দাম 200 টাকা পড়লো, 100 টাকা আপনি নিজের রাখলেন 300, আর ফ্লিপকার্ট ওখান থেকে আরও নিয়ে নিল 60-70-80 টাকা নিয়ে নিল, দিয়ে আপনি 400 টাকায় এই মালটা বিক্রি করছেন, ফ্লিপকার্টে 400 টাকায় পাওয়া যাচ্ছে। এবার যে কিনছে সে ডেলিভারি 40 টাকা বা 50 টাকা যেটা হলো সেটা সে আলাদা দিচ্ছে, ওটা ছেড়ে দিন, ডেলিভারি কথা ছেড়ে দিন। তাহলে আপনি যদি 100 টাকা করে গেঞ্জি পার পিস রাখতে পারেন, এবার গেঞ্জি জায়গায় আপনি আর কিছুও বিক্রি করতে পারেন, হাতের কাজ যদি আপনি করতে পারেন, পুতুল বিক্রি করতে পারেন, ভ্যারাইটি অফ থিংস আছে, বা কিচেন নাইফ ইউজ করতে পারেন, যেরকম আপনার ইচ্ছা। তো যদি আপনি বিক্রি করতে পারেন পার পিস 100 টাকা করে, এবং আমি ধরে নিচ্ছি ভারতবর্ষ 10-20 কোটি লোক ইন্টারনেটে ফ্লিপকার্টে মাল ইউজ করছে, এবং তাদের মধ্যে 1 লাখ লোককেও যদি আপনি 100 টাকা করে বিক্রি করতে পারেন, 1 বছর না হোক 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বছরেও যদি আপনি 1 লাখ লোককে নিজের এই 100 টাকা লাভে গেঞ্জিটা রাখতে পারেন, বিক্রি করতে পারেন, তাহলে 1 লাখ ইন্টু 100 মানে 1 কোটি টাকা, যেটাতে আমি আশা করছি আপনার চাহিদার জিনিসপত্রগুলো হয়ে যেতে পারে। আমি আজকাল চাহিদা তো শেষ নেই, হয়ে যেতে পারে। এবার আপনার শুনেই মনে হবে যে এই জিনিসটা যদি এতই সহজ হতো তাহলে সবাই কেন করছে না। আচ্ছা, নন্দ স্যার নিজে কি করছে? হ্যাঁ, আমি ফ্লিপকার্টে মাল বিক্রি করি, তো আমি তো ফ্লিপকার্টে আমার বই বিক্রি করি, আমার যত আমার ইতিহাস বই আছে, আমার এই বই আছে, ওই বই আছে, ফ্লিপকার্টে আমি দিয়ে দিই। আমার থেকে নিলে একটু কম নিতাম, ফ্লিপকার্টের থ্রু দিয়ে নিলে ফ্লিপকার্ট তো নিজের কমিশন নেবে, ডেলিভারি চার্জ নেবে, তার আলাদা খরচ হয়। তো জনগণ যখন পয়সা দিচ্ছে আমার, আর কি আমি বই বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ, আমার 1 লাখ বই এখনও 100 টাকা প্রফিট রেখে বিক্রি হয়নি, কিন্তু আমি আশা করছি আগামী কিছু দিনের মধ্যে নতুন একটা বই, তারপরে একটা বই, তারপরে একটা বই, কিছু না কিছু করে আমি 1 লাখ বিক্রি করেই দেবো। আর যদি আপনি আইটি ফার্মে কাজ করেন, যারা কিনা 20-22 লাখ টাকা বছরে মাইনে পায়, আপনি করেন না, বা আপনার সেই যোগ্যতা আমি আশা করছি এখনো হয়নি, তাহলে আপনি এই ভিডিওটা দেখতেন না। কারণ যে 20-22 লাখ টাকা পাবে সে এমনি বুলেট বাইক আর আইফোন কিনেই ফেলবে, সে আর আমার ভিডিও দেখে বুলেট বাইক আইফোন কিনতে যাবে না। তাহলে এবার হ্যাঁ, কিছু কিছু সতর্কবাণী আছে, আমি এই বিষয় দিয়ে দেবো। ফ্লিপকার্টের নিয়ম হচ্ছে মাল বিক্রি হোক, মাল ফেরত আসুক, ওর কমিশন 80 টাকা আপনার থেকে বুঝেই নেবে। মানে যখনই আপনার কোনো মাল রিটার্ন করবে, আজ পর্যন্ত আমি বই বিক্রি করছি, একটাও রিটার্ন হয়নি, জাস্ট একটা রিটার্ন হয়েছে, বাকি যত বই বিক্রি করেছি 80-100 যত বই বিক্রি করেছি, একটা বই আমার রিটার্ন হয়নি, ব্যাস একটা বই রিটার্ন হয়েছে। তো রিটার্ন যখন হলো
আমার ফ্লিপকার্টে অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে গেল -240 টাকা। -240 টাকা কেন? কিছু কিছু ওই ফ্লিপকার্টের মার্কেটিং চার্জ, এই চার্জ, যেটা বিক্রি হলে, বই বিক্রি হলে ফ্লিপকার্ট কাস্টমার থেকে নিত, সেটা আমার থেকে নেবে। তো সেটা আপনার ক্ষেত্রেও হবে। মাল রিটার্ন কিন্তু একটা বড় সমস্যার বিষয়। এবার তারপরে কিছু পৌঁছা হওয়ার লোক আছে, যাকে আপনি এত সুন্দর একটা গেঞ্জি বেচবেন, সে না যখন আপনাকে মালটা রিটার্ন পাঠাবে, সে ফেরত পাঠাবে একটা পুরনো ইউজড করা আন্ডারওয়্যার। অবশ্যই আমার হাতির আন্ডারওয়্যার বলবেন না। এবার আপনি গেঞ্জি পাঠালেন আর ফেরত হলো একটা আন্ডারওয়্যার। তো আপনি ধরে নিন 100টার মধ্যে 10 থেকে 15টা কাস্টমার এই করবে। সবাই চিটিং করে না, কিন্তু একটা দুজন চিটিং করবে আপনার সঙ্গে। তাহলে সেই পয়সাটা আপনার পুরো নষ্ট হলো। এক তো 240 মাইনাস 240, বা আপনার গেঞ্জির দাম অনুসারে 140ও হতে পারে, কিছুটা মাইনাস যাবে। তার মধ্যে গেঞ্জি যেটা আপনাকে একটা ছেঁড়া আন্ডারওয়্যার পাঠিয়ে দেবে বা ছেঁড়া গামছা পাঠিয়ে দেবে, সেটাও আপনার পয়সা গেল। আবার তারপরে ধরুন আপনাকে একটা জিএসটি নম্বর নিতে হবে। বই বিক্রি করলে ফ্লিপকার্টে কোনো জিএসটি লাগে না, প্যান কার্ড দিয়ে বিক্রি করলেই হয়। আপনি যদি মনে করেন যে আপনি একটা বই বিক্রি করতে চান, হ্যাঁ, আপনি অনেক কম দামে, যদি ধরুন এম লক্ষ্মীকান্তের বই খুব ডিমান্ডে রয়েছে, তারপরে ইংলিশের নরম্যান, কি বলে, ওয়ার্ড পাওয়ার, মেড ইজি, নরম্যান, কি যেন লোকটার নাম, তারও বই বিক্রি হয়। আপনি আমার থেকেও 5টা বই কিনে বিক্রি করতে পারেন। মানে যখন অর্ডার আসলো, তারপরে আপনি আমার থেকে 5টা বই একসঙ্গে নিয়ে গেলে 5টা বই একসঙ্গে নিয়ে যেতে হবে। একটা দুটো বই আমি বিক্রি করি না। তো সেরকমভাবে আপনিও ফ্লিপকার্টে বিক্রি করতে পারলেন। আর ফ্লিপকার্টে লগ ইন করলে বা অ্যামাজনে বইয়ের সেলার হিসেবে রেজিস্টার করলে কোনো পয়সা লাগে না, কিচ্ছু না। যখন অর্ডার আসবে তখন ওই বইটাকে একটা ফ্লিপকার্টের এনভেলপের মধ্যে ভরে আপনাকে সেটা পাঠিয়ে দিতে হবে। যাকে যা করার না করার ওরাই সব আপনার অ্যাকাউন্টে পয়সা দিয়ে দেবে। ফ্লিপকার্ট কোনো টাকা পয়সা মারবে না, কিচ্ছু করবে না, কিন্তু ওই যে ফেরত আসলেও ও নিজের ইয়েটা বুঝে নেবে। তো সুতরাং আপনাকে জিনিসের দাম একটু এমন সেট করতে হবে যেন ফেরত আসলেও, মানে যদি 10টা ফেরত আসে আর 90টা বিক্রি হয়, যেন আপনার লাভ 100 টাকা হিসাবে থাকে। তাহলে আপনাকে এইভাবে করতে হবে। আপনি এইভাবে করে দেখতে পারেন। কেন কি, একটা জিনিস আপনি জানুন যে আপনার পক্ষে এমন কোনো কাজ বা কিছু কাজ করা সম্ভব নয় যেটাতে আপনি 1 কোটি টাকা আপনি ইনকাম করতে পারেন। আর 1 কোটি টাকা যদি 10 বছরেও হয়, অত লাগে না, 5 বছরই ধরে নিলাম হয়ে গেল। তাহলে 5 বছরে 1 কোটি টাকা মানে বছরে 20 লাখ টাকা। কোনো চাকরি আপনি পাবেন না, এমনকি সরকারি চাকরি তো এত মাইনে দেয় না। রাষ্ট্রপতি 5 লাখ টাকা করে পান, তার মানে বছরে তিনি 60 লাখ টাকা পান। ঠিক আছে, রাষ্ট্রপতির মাইনে অনেকটা। তা আপনি তো এখন রাষ্ট্রপতি হতে পারছেন না, আর আপনাকে সেই জায়গাতে নেবেও না। সেই জায়গায় অনেক কিছু ত্যাগ শিকার এইসব ব্যাপার আছে। তাহলে আমার ভিডিওটার মাধ্যমে এটাই বলার ছিল। সুতরাং মাথায় রাখতে হবে। কিন্তু হ্যাঁ, এবার তার মধ্যে আপনি চাকরি বিয়ে করলে যাবেন, যেমন ধরুন হয়তো কারো কাছে টাকা নেই, যে বলছে যে আমার কাছে 260 560 কেনার পয়সা নেই। তো ঠিক আছে, টিউশনই পড়ান। আমি যেমন দেখুন টিউশনও পড়াই। এবার আমি একটু উদাহরণ দিয়ে বলছি, আমাকে যদি আমি 600 টাকা করে এক একজনের থেকে নিচ্ছি, এবার যদি আমার কাছে 100টা স্টুডেন্ট মাসে পড়তে আসে, তাহলে 60,000। এবার প্রত্যেক মাসে 100টা স্টুডেন্ট আসবে তা না, কোনো মাসে হয়তো কোনো বার দেখা গেল 100টা স্টুডেন্ট 20 জন ছেড়ে গেল, পরের মাসে আরও 30 জন এসে গেল। তো এইভাবে কম বেশি আসা যাওয়া করতে করতে ভালোই ইনকাম হচ্ছে। মানে আমার এখন অত স্টুডেন্ট নেই, কিন্তু যাদের আছে, যারা সেই দেখবেন ফেসবুকে আর ইউটিউবে যে সমস্ত টিচাররা ছবি দেয়, একদম 30 জন 50 জন বসে আছে এক একটা ব্যাচে, তাহলে আপনি চিন্তা করুন তাদের কী পরিমাণ ইনকাম হচ্ছে। সুতরাং আপনার কাছে পয়সা নেই, এটা কথাটা ঠিক নয়। পয়সা নেই তাহলে পড়ান। দেখুন, মানুষ দুভাবেই ইনকাম করে। এক হচ্ছে সার্ভিস প্রোভাইড করে, আর নইলে মাল বিক্রি করে। সার্ভিস প্রোভাইড করে মানে ওই যেমন ধরুন না, আপনি টিউশন দিচ্ছেন বা আপনি কোনো জায়গায় চাকরি করছেন, তার মানে আপনি আপনার সময়টা দিচ্ছেন, সার্ভিস প্রোভাইড করছেন। আর মাল বিক্রি করেন মানে হয় আপনি ফুচকা বিক্রি করছেন, নালে আপনি আলু বিক্রি করছেন, নালে আপনি গেঞ্জি বিক্রি করছেন, কিছু না কিছু বিক্রি করছেন। এবার একটা কথা হচ্ছে জিএসটি নম্বর। জিএসটি নম্বর আপনি একা নিতে পারবেন না, আপনাকে একটা জিএসটি প্র্যাকটিশনারের কাছে যেতে হবে। আর প্র্যাকটিশনারের কাছে গেলেই সে একটা চার্জ নিয়ে নেবে। আর জিএসটির প্রত্যেক মাসে না একটা থাকে, কি বলে, ওই যে মিনিমাম একটা ওই মেনটেন্যান্স থাকে, যে আমি এত টাকা বিক্রি করেছি, এত টাকা বিক্রি করিনি, এসব কিছু মেনটেন্যান্স থাকে। সেটার জন্য আপনাকে চার্জ দিতে হবে, যদি আপনি জিএসটি নিজে না বুঝেন, নিজে না করতে পারেন। তবে সাধারণত দেখা গিয়েছে অনেকেই দাবি করেন, এবার আমি তো নিজে জানি না, অনেকেই দাবি করেন যে জিএসটি যারা ওই অফিসার থেকে নিতে গেলে ঘুষ দিতে হয়, নাহলে জিএসটি নম্বর আপনি পাবেন না। আর যদি জিএসটি থেকে আপনি এক্সিট করতে চান, যে আমি ব্যবসা করতে চাইছি না, জিএসটি সারেন্ডার করতে চাই, তাহলেও ঘুষ দিতে হবে, নাহলে আপনার জিএসটি সারেন্ডার হবে না। এরকম অনেক সব রেড ট্যাপিজম ভারতবর্ষটাকে একদম শেষ করে দিল, করাপশন আর রেড ট্যাপিজম। তো এটাও কিন্তু একটা বড় বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে টিন নম্বর, মানে কি একটা টিন নম্বর লাগে, জিএসটি নম্বরের আগের স্টেপ আর কি, যে যারা অনলাইনে বছরে মাল বিক্রি করে এবং যাদের বিক্রি কেনা সব মিলে 20 লাখ টাকার কম হয়, তাদের জিএসটি লাগে না, তারা উইদাউট জিএসটি সেল করতে পারে, কিন্তু সেটা একটি টিন নম্বর লাগে। সেটার জন্য আপনাকে ওই জিএসটি ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করে সব কিছু করে বার করতে হবে।
তো ওই আবার ওখানে সব জায়গায় তো ওখানে টাকার খেলা। সুতরাং একটা টিন নম্বর বা একটা জিএসটি নম্বর আপনি নিন। জিএসটি নম্বর নিলে কি হয়, প্রত্যেক মাসে মাসে সেটাকে আপডেট করতে হয় যে এত টাকা বিক্রি, অত টাকা সেল, এই সমস্ত কিছু। আর টিন নম্বর হলে বছরে একবারই আপডেট করতে হয়। তো যেটা আপনার পক্ষে সুবিধা হয় আপনি সেটা করতে পারেন। তবে হ্যাঁ, ওই যে বললাম, মনে রাখবেন 100-র মধ্যে 10 বা 15টা কাস্টমার এরকম আপনাকে রিটার্ন পাঠাবে, আর তার মধ্যে রিটার্নের মধ্যে ওরকম ফেরত মাল পাঠাবে। তো এই সমস্ত করে ঠরে যদি আপনি করতে পারেন, হ্যাঁ, যেটা আপনার নষ্ট হচ্ছে না, ক্ষয়ক্ষতি হচ্ছে না, আপনি কিন্তু, আমি আশা করছি আপনি একটা কিছু হাতে টাকা পয়সা, কিছু একটা বেটার কিছু দেখতে পারবেন। হ্যাঁ, তবে গেঞ্জি কিনতে প্রথমে টাকা লাগবে, নাহলে টিউশন দিয়ে শুরু করুন, কিছু একটা ব্যাপার করুন। আমি আশা করছি আপনি নিশ্চয়ই সফলতা পাবেন। এতটুকুই বলা ছিল ভিডিওটার মাধ্যমে। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।